শান্তিতে ঘুমাতে পারবেন না পাচারকারীরা, দায়িত্ব নিয়েই গভর্নরের হুঁশিয়ারি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও সরব অর্থ উপদেষ্টা। অর্থনীতির দুষ্ট চক্র ভেঙে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের আহ্বান উদ্যোক্তাদের। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান। পেট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকবো। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এখন থেকে শান্তিতে ঘুমাতে পারবেন না অর্থ পাচারকারীরা। প্রথম দিন অফিস করেই এমন কড়া হুঁশিয়ারি দিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, মাস 6 মধ্যেই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া হবে। এদিন সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, অর্থ আত্মসাৎকারীরা কোনোভাবেই পার পাবে না। দেশের 13তম গভর্নর হিসেবে বুধবার বাংলাদেশ ব্যাংকে আসেন ডক্টর আহসান এইচ মনসুর। কঠিন এই সময় যার কাঁধে বড় দায়িত্ব, ভেঙে পড়া ব্যাংক খাতে শৃঙ্খলা ও সাধারণ মানুষের আস্থা ফেরানো। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশ্বাস দেন উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক পদক্ষেপ নেয়ার। বলেন, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা হবে বড় কাজ। এই সময় ব্যাংক লুটেরাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। যে টাকাগুলো গিয়েছে বা যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে হয়েছে, কারা এটার দায়ী, কারা, এটা তো অ্যালিগেশন তো জেনারেলাইজড করে তো কোনো লাভ নেই। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা, ওটাকে সুপারভিশনে কারা ছিল, তারা কারা। এই সময় বিভিন্নভাবে দেশের বাইরে যাওয়া অর্থ ফেরত আনতে উদ্যোগের কথাও জানান আহসান এইচ মনসুর। বলেন, এখন থেকে শান্তিতে ঘুমাতে পারবেন না পাচারকারীরা। আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এর আগে সচিবালয় উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে দেখা করেন নতুন গভর্নর। সাংবাদিকদের একই বার্তা দিয়ে উপদেষ্টা বলেন, অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান থাকবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া। যথাবিধ একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আমি আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। আমার বিশেষ ক্ষমতা ডিসকাশন না, এটা চ্যালেঞ্জ করবো, আমাকেও বলবে। জংধরা আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। উদ্যোক্তাদের স্বার্থ দেখার বদলে বরং রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে পরিণত হয়েছে এফবিসিসিআই সহ অন্যান্য সংগঠনগুলো। এমন অবস্থায় এসবের পুরোপুরি সংস্কার চান শীর্ষ ব্যবসায়ীরা। এক অনুষ্ঠানে তারা আশ্বাস দেন, ব্যবসায় পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে। চলমান বাস্তবতায় অর্থনৈতিক ও ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন শীর্ষস্থানীয় উদ্যোক্তারা। সংকট সমাধানে নতুন সরকারের কাছে করণীয় ছাড়াও এদিন উঠে আসে ব্যবসায়ী সংগঠনগুলোতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বিষয়গুলো। এই মিসম্যানেজমেন্ট, এই দলীয়করণ, কে কোন দল, কে কোন লীগ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। যখন আমি ব্যক্তিগতভাবে কিছু লাভ পেয়েছি, কিছু সুযোগ সুবিধা পেয়েছি, আমি সরকারের তল্পিবাহক হয়ে গিয়েছি। বক্তারা বলেন, গেল 15 বছরে চরিত্র হারিয়েছে এফবিসিসিআই সহ শীর্ষ সংগঠনগুলো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বদলে কাজ করেছে রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে। এমন অবস্থায় সংস্কার ও পুনর্গঠনের দাবি জানান তারা। যেহেতু এটা নিরপেক্ষ সরকার, আমরা আশা করতে পারি যে তারা একটা সুন্দর ব্যবস্থা করবেন এবং সংস্কার করবেন। সেই সাথে এফবিসিসিআই সংস্কারের কথা এসেছে সঙ্গত কারণে, এটা প্রয়োজন রয়েছে। আমাদের ভিতরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিভিন্ন দলের সমর্থক, বিভিন্ন দলের নেতাও থাকবেন ব্যবসায়ী সমাজ থেকে। কিন্তু তার মানে এই নয় যে আমরা যে যখন সুযোগ পাবো আমরা দলবাজি করব। অনুষ্ঠানে অর্থ পাচার ও ব্যাংক লুটের সাথে জড়িত ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান কেউ কেউ। এছাড়া ব্যবসা বাণিজ্যের উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করার কথাও বলেন শীর্ষ ব্যবসায়ীরা। সংকট মোকাবিলায় প্রয়োজনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ আশা করেন তারা। দলীয়করণ হয়েছে, কিন্তু এটা কোনো সময় একেবারে সম্পূর্ণ স্ট্রেইট লাইনে ছিল, এ কথা আমরা কখনো দাবি করতে পারবো না।
এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বা দলের লোকের ইনফ্লুয়েন্সের কারণে এগুলো অনেক সময় হয়েছে। কিন্তু অনুরোধ করব, অনতিবিলম্বে আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন। তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। ব্যবসা বাণিজ্যের বাইরে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে। অন্যায়ের শল্যকলা পূর্ণ হয়েছে বলে এই সমর্থনে কাজ হয় নাই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। উন্নয়নের গল্প শুনে দেশের অর্থনীতিকে চরম সংকটে ফেলে গেছেন শেখ হাসিনার সরকার। প্রতিটি খাত ঘুষ দুর্নীতির আখড়া। গবেষণা সংস্থা সিপিডির সংলাপে বক্তারা দাবি তোলেন, অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িতদেরও আনতে হবে আইনের আওতায়। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সিপিডি আয়োজিত সংলাপে বক্তারা বলেন, গেল ১.৫ দশকে অনিয়ম, দুর্নীতি আর তথ্যের গোঁজামিলে অর্থনীতি পড়েছে চরম সংকটে। তাই এই মুহূর্তে দরকার প্রকৃত অবস্থার প্রেক্ষিতে উপযোগী নীতি বাস্তবায়ন। আমাদের এনবিআর যিনি চেয়ারম্যান, যিনি এনবিআরকে পরিণত করেছিল ঘুষের হাটে, আর উনি হচ্ছে ঘুষখোরের সর্দার। অল দ্য ক্রেডিট কার্ড শুড বি স্টপড অ্যান্ড অল দ্য ব্যাংক ডিরেক্টরস অ্যাকাউন্ট শুড বি ফ্রোজেন। ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। অত্যন্ত ফ্র্যাজাইল, অত্যন্ত নাজুক। এটাকে যে কি করে গেছে গত 14-15 বছরে, এটা বললাম তো বলতে বোঝাতে অনেক সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে উচ্চ মূল্যস্ফীতি, আয় বৈষম্য, ব্যাংক খাতের বিশৃঙ্খলা সহ এক ভয়াবহ দুষ্টচক্রে অর্থনীতি, যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠে আসে সংলাপে। বক্তারা বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সজাগ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। এ সময় বাজারের সঙ্গে মিল রেখে শ্রম মজুরি নির্ধারণের পরামর্শ দেন বক্তারা। যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়, যার কারণে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। এখন অর্থনীতির প্রত্যেকটা সূচকে দেখেন এগুলো তলানির দিকে গিয়েছে। এইটা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং তার পাশাপাশি এই পুনরুদ্ধারের ফসলটা প্রত্যেকের কাছে যাতে যায় সেই রকম একটা সমাজ আমরা চাই। অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনে সংবিধান সংশোধনের দাবিও তোলে নাগরিক সমাজ। সেই রকম একটা কাঠামো তৈরি করতে হবে। আমরা রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। এডিপি বাস্তবায়নের দুরবস্থার পেছনে সরকারের ভুল পরিকল্পনা, অনিয়ম, দুর্নীতি এবং বাস্তবায়নের চরম অদক্ষতাকে দুষছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পর্যাপ্ত যাচাই বাছাই না করেই প্রকল্প গ্রহণ করায় কুফল ভোগ করছে অর্থনীতি। গেল ১.৫ দশকে অবকাঠামো উন্নয়নকে সাফল্যের প্রধান মাপকাঠি হিসেবে সামনে রেখেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু ভুল পরিকল্পনা, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় আর রাজনৈতিক বিচারে প্রকল্প গ্রহণের বিপরীতে সমান্তালে উন্নতি হয়নি বাস্তবায়ন দক্ষতার, যা আরও একবার পরিষ্কার হলো সবশেষ 2023-24 অর্থবছরের এডিপিতে। আইএমএডির তথ্য অনুযায়ী এ সময় সংস্থা ও মন্ত্রণালয়গুলো ব্যয় করতে পেরেছে বরাদ্দের 80% খানিকটা বেশি, যা গেল 4 বছরের মধ্যে সবচেয়ে কম। অথচ ওই অর্থবছরের সংকটের অজুহাতে খুব বেশি বাড়েনি এডিপির আকার। অর্থাৎ সংকোচনের দোহাই দেওয়ার পরও বড় ব্যর্থতা ছিল বাস্তবায়নে। অন্যদিকে শেষ মাস জুনে তাড়াহুড়ো করে বাস্তবায়ন দেখানো হয় 23%, অর্থাৎ এক মাসেই ছাড় করা হয় প্রায় 60,000 কোটি টাকা। পুরো কর্মসূচিটাই প্রশ্নবিদ্ধ। যেখানে যে প্রকল্পগুলি আছে সেগুলো জাতীয় স্বার্থে কতটুকু বা দলীয় স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ কতটুকু, সেখানে বাস্তবায়নের হারটা কম হওয়াটা আমার কাছে খুব একটা বড় বিষয় বলে মনে হয় না। দেশে অর্থনীতির যে সংকট, সেই সংকটটা কিন্তু সবচেয়ে বেশি আমরা অনুভূত হতে দেখলাম বিগত অর্থ বছরে। যেহেতু রাজস্ব সংগ্রহ কম ছিল, এই কারণে সরকার অনেকটা বাধ্য হয়েই কিন্তু আসলে এই এডিপির কম বাস্তবায়ন করেছে।
আইএমএডির হিসাবে বরাদ্দের অর্থ খরচ করতে পারেনি বেশিরভাগ মন্ত্রণালয়। এজন্য শেষ সময়ে এসে তড়িঘড়ি প্রকল্প বাস্তবায়নের ঘোর বিরোধী এই অর্থনীতিবিদ। সামগ্রিক বাস্তবায়ন ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগগুলোকে কারণ দর্শানোর কথাও বলেন তিনি। কিছু মন্ত্রণালয় রয়েছে এরকম যে তারা আসলে কম বাস্তবায়ন করছে। বিশেষ করে আমি বলবো যে এই এনবিআর এর যে আধুনিকীকরণ, এই জায়গাতে একটা বড় রকমের তৎপরতার দরকার ছিল, সে যারা আসলে বাস্তবায়ন করতে পারছে না অর্থ যেটা বরাদ্দ করা হয়েছে, তো তাদের ক্ষেত্রে আসলে একটা চাপ প্রয়োগ করতে হবে। আর্থিক টানাপোড়েন আছে, কাজে সেখানে আমাদের প্রায়োরিটিগুলো রিভিজিট করতে হবে, মানে পুনরায় দেখতে হবে যে কোনগুলো কে অগ্রাধিকার আমরা দেব, কোনটাকে দেব না। অর্থ বছরের জন্য 2,54,391 কোটি টাকার বরাদ্দ থাকলেও 58টি মন্ত্রণালয় বিভাগ মিলে খরচ করতে পেরেছে 2,05,375 কোটি 50 লাখ টাকা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 আরও একটা বিরতি নিয়ে ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24। সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে বিদায় নিয়েছে শেখ হাসিনা সরকার। সবজির দাম কিছুটা কমলেও এখনও স্বস্তি ফেরেনি অন্যান্য পণ্যের দামে। বিশেষজ্ঞরা বলছেন, পণ্য আমদানিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিতের সাথে জোর দিতে হবে বাজার ব্যবস্থাপনায়। স্মরণকালের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রেখে বিদায় নিয়েছে শেখ হাসিনা সরকার। বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে, খাদ্যে এই হার পেরিয়েছে 14%, আর সার্বিক মূল্যস্ফীতি উঠেছে 12.5-তে। তবে বাজারে সিন্ডিকেট আর রাস্তায় চাঁদাবাজি না থাকায় গেল কয়েকদিনে কিছুটা কমেছে সবজির দর, যদিও এখনও কাঁচামরিচের কেজি 200 টাকার বেশি। আগে তো অনেকটা কমে গেছে, কেজিতে 20-30 টাকা কমে গেছে। পেঁপে এখন 40 টাকা, চিচিকা 40 টাকা, পোড়ো 40 টাকা, ভেন্ডি 50 টাকা, তারপর আমরা কাঁকড় 60 টাকা 70 টাকা, বেগুন হলো 80 টাকা 60 টাকা। তো আগে থেকে তো সেটা খারাপই গেছে, এখন আস্তে আস্তে ভালো হইতে তো সময় লাগবে। সবজির দাম কমতির দিকে হলেও ভোগাচ্ছে আলু, পেঁয়াজ ও চালের দর। বাজার ঘুরে দেখা যায়, আলু 55 থেকে 60 টাকা, পেঁয়াজ মানভেদে 105 থেকে 120, আর চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ফেসবুকে দেখা তো কমছে, লেখাচ্ছে আলু 40 টাকা, আলু তো সেই 60 টাকাই। পেঁয়াজ থেকে 70 টাকা, পেঁয়াজ 15 টাকা। খালি শুনে কমতেছে কিন্তু দাম তো কমে না। মেল যেখানে ওখানে হইলো সমস্যা, ওখানে থেকে দাম বাড়াই দেয় সিন্ডিকেট করে, তখন এখানে দাম বাড়তি হয়ে আসে। তো আশা করি ওটা ইনশাল্লাহ সিন্ডিকেট ভাঙতে পারবো নতুন সরকার যাতে আসে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তাই আমদানি নির্ভর পণ্যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পাশাপাশি বাজার তদারকির উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। ত্রুটি প্রত্যেকটি সাপ্লাই চেইনে কতিপয় বড় বড় আমদানিকারক ব্যবসায়ী, অভ্যন্তরীণ সাপ্লায়ার এটি নিয়ন্ত্রণ করেন। এর ফলে ভোক্তার পর্যায়ে যে মূল্যে এগুলো পৌঁছানো দরকার সেগুলো পৌঁছায় না। সেই কারণে যেটি লাগবে যে সাপ্লাই চেইনগুলো রেগুলারাইজড করা, এগুলোতে যাতে একক কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হয় সেটি দেখা, প্রত্যেকটি সাপ্লাই চেইনে তথ্য উপাত্ত যাতে ট্রান্সপারেন্ট হয় সেটি দেখা, এবং ভোক্তা স্বার্থ দেখার জন্য যে বেসরকারি এবং সরকারি পর্যায়ে সেই কমিটিগুলো বা কার্যক্রমগুলোকেও শক্তিশালী করা যায়। বাজার নিয়ন্ত্রণে সঠিক তথ্য উপাত্ত নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।